প্রথম আলোর এক দিল্লি প্রতিনিধি আছে, উনি রিপোর্ট করেছেন প্রথম আলোতে, তার হেডলাইন মোস্তাফিজ ইস্যু কোলন বৃথা চেষ্টা জয়শঙ্করের, নতুন করে শুরু করতে হবে। এই সৌম্য বন্দ্যোপাধ্যায় বোধহয় হোয়াটএভার, উনি কখনো নিজের নাম দিয়ে লেখেন, কখনো দিল্লি প্রতিনিধি হিসেবে লেখেন। খুব সম্ভবত মানেটা হলো উনি যখন নিজের নাম দিয়ে লেখেন তার মানে হলো উনি তখন দিল্লি প্রতিনিধি না, উনি ব্যক্তি হিসেবে লেখছেন। আর যখন দিল্লি প্রতিনিধি হিসেবে লেখেন ওটা দিল্লির প্রতিনিধি মানে সাংবাদিক হিসেবে লেখছেন। আচ্ছা, উনি কথা বলতেছেন মুস্তাফিজের ঘটনা নিয়ে। এখন কিন্তু বাংলাদেশে মুস্তাফিজ নিয়ে ঘটনা মনে হলেও ঘটনাটা আসলে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন নিয়ে। আর একটু বলে নি, অরিজিনালি এই সৌম্য বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলা সাংবাদিক ছিলেন। এরকম মজা, খেলা সাংবাদিক কখন খেলা সাংবাদিক থেকে পলিটিক্যাল নিউজ করার সাংবাদিক হয়ে উঠেন, কে যে কখন কেমনে উঠেন আল্লাহ ভালো জানে। তো তিনি লিখতেছেন মুস্তাফিজুরকে নিয়ে ঘটনা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো হয় নাই। ঠিক যখন মনে হচ্ছিল 1.5 বছরের টানাপোড়েনের পরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের স্লেট রঙা আকাশ কালো রঙের আকাশ একটু ফর্সা হচ্ছে, ঠিক তখনই মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবাক সিদ্ধান্ত সবকিছু ঘেঁটে দিয়েছে। সম্পর্কের উন্নতি উদ্যোগ একেবারে 100 কদম পিছিয়ে গেছে। খুব দুঃখ হয়েছেন উনি। কিন্তু না, আসলে এটা হচ্ছে ইন্ডিয়াতে একটা জোয়ার উঠেছে যে কাজটা ভালো হয় নাই। কাজটা তারা যেই স্বার্থে করতে চেয়েছিল উল্টা তার থেকে শতগুণ তাদের ক্ষতি হয়ে গেছে, এটা হচ্ছে মূল কথা। ফলে এখন চেষ্টা হচ্ছে নানা পত্রিকাকে দিয়ে বলাতে যে দ্বারা ব্যাকফুটে চলে যেতে রাজি আছে, আবার এটা মিসশাট করে নিতে রাজি আছে। কেন? মূল কারণ হচ্ছে একেবারে ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি গতকালকে বোধহয় বলেছি কোথাও, ক্রিকেট খেলাটাকে ইন্ডিয়া বানিয়েছে, এটার খেলা নাই, এটা হচ্ছে টাকা কামাইতে হবে আর আমাদের শ্রেষ্ঠত্ব দিতে হবে। ওখানেও শ্রেষ্ঠত্ব আছে। কেন? আপনারা জানেন ইন্ডিয়াদের জনসংখ্যা প্রায় 140 কোটি, এখন দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। 139 কোটি, 1 কোটির নিচে আছে বোধহয় চাইনিজরা। চাইনিজদের থেকেও ইন্ডিয়ানদের জনসংখ্যা বেশি এখন। তো যত জনসংখ্যা ততই ক্রিকেটের মানে ততই ক্রিকেটের দর্শক, ক্রিকেটের দর্শক মানে ততই টাকা। সো ক্রিকেট খেলাটা হচ্ছে গ্লোবাল ক্রিকেট ব্যবসার বড় টাকা আয় করে দেওয়ার একটা দেশ। ইন্ডিয়া বলতে চায় যে যেহেতু আমি সবচেয়ে বেশি টাকা আদায় করে দিই তোমাদেরকে এবং এই টাকার ভাগটা আনুপাতিক হারে বিভিন্ন দেশের প্লেয়াররা পাও তোমরা, সুতরাং আমি এবার ঠিক করে দিব যে এই ক্রিকেট খেলায় আমরা জিতবো কিনা, আমাদের কিন্তু জিতেইতে হবে। ইন্ডিয়া ক্রিকেট খেলাটাকে আর খেলা রাখে নাই। কি জন্য? ক্রিকেট খেলার সাথে মিশিয়েছে ইন্ডিয়া শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বর ক্যাম্পেইন করা একটা হাতিয়ার হিসেবে। যেটা বলছিলাম যে ইন্ডিয়ায় যদি খেলা হয়, খেলায় যদি ইন্ডিয়া খেলা শেষ পর্যন্ত অর্থাৎ ফাইনাল পর্যন্ত যদি না খেলতে পারে তাহলে কি হয়? দেখা গেছে যদি ইন্ডিয়া ফাইনালি না খেলে, ফাইনালি বলতে খেলাটা তো 2টা গ্রুপের মধ্যে খেলা হচ্ছে, মানে 2টা গ্রুপে ভাগ হয়ে খেলা হচ্ছে, খেলার ফাইনালি সে সেমিফাইনালও যেতে পারলো না, ফাইনালও যেতে পারে না ইন্ডিয়া, এরকম যদি হয় তাহলে দেখা যায় যে টোটাল এই খেলাকে কেন্দ্র করে টিভির ব্রডকাস্টের রয়্যালিটি পাওয়া, টাকা পাওয়া, এটার যে টোটালটা দেখা যাচ্ছে অর্ধেক হয়ে গেছে। ফাইনালে যদি ইন্ডিয়া খেলে তাহলে যেরকম, আর বিশেষ করে সবসময় চেষ্টা করা হয় ফাইনালি খেলাটায় যেন ইন্ডিয়া পাকিস্তান খেলা দেওয়া হয়, তাহলে এদিকে ইন্ডিয়া থেকে কামানো যাবে, ওদিকে বাংলাদেশ থেকে কামানো যাবে,
আর ওদিকে পাকিস্তান থেকে কামানো যাবে, আর বাংলাদেশ থেকে কম যাবে না। সো টাকা আয়ের উপায় হিসেবে দেখে ইন্ডিয়াকে ফাইনালে রাখাটা একদম মাস্ট বানাই ফেলেছে, অবশ্যম্ভাবী। এখন খেলা তো খেলা থাকলো না, তাহলে ইন্ডিয়া ফাইনালি খেলতে পারবে কিনা সেটা তো নির্ভর করছে তার প্লেয়ারের উপরে না। তারা প্লেয়ারদের খামতিটাকে, ঘাটতিটাকে, এইবার তাদের জনসংখ্যা বেশি মানে তাদের ওখান থেকে টিভিতে দেখানোর রয়্যালিটিটা বেশি আসবে, এইটার সাথে মিশাই দিয়ে তাহলে এইবার আমরা ইন্ডিয়ানদেরকে খেলায় রাখো। এইবার রাখার জন্য দরকার হলে আমাদের বোলারদেরকে তুমি মাঝপথে টেস্ট সেন্টারে পাঠাই দিয়ে বলো যে তারা আনফিট। এরকম ঘটনা ঘটেছে। কেন? ইন্ডিয়ানদের খেলাতে ওইবার বাংলাদেশি প্লেয়াররা, বাংলাদেশি বোলাররা ভালো বল করছিল। ফলে যত ইন্ডিয়ার এই প্লেয়ারদের, বিশেষ করে ব্যাটসম্যানদের যত বাহাদুরি দেখেন, বাহাদুরিগুলো বানায়, ফুলায়, ফফায় দেখানো হয়েছে যাতে ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত খেলানো গেলে এখান থেকে টাকা এটা হবে না। টাকায় না আয় না হলে ওইটার ভাগ এবার সব প্লেয়াররা পাবে না। চেইনটা দেখেন কত মারাত্মক হয়েছে। এই জন্য বলছি খেলাটা আর খেলা নাই। আর এটাকেই তারা মোসরাতে একদিন ব্যবহার করছে টাকা কামানোর উপায় হিসেবে, এখন তারা ব্যবহার করছে মোদির ভোট কামানোর উপায় হিসেবে। কেন? মুস্তাফিজ খেলার অভিযোগটা দেখেন আপনি, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে সেই জন্য। তাহলে হিন্দু নির্যাতন হচ্ছে সেই জন্য মুস্তাফিজকে খেলানোর ক্ষেত্রে সমস্যা কি? মুস্তাফিজ তো মুসলমান, কি হইলো? আপনি ক্রিকেটের ভিতরে কে হিন্দু কে মুসলমান, আর আপনারা হিন্দুদের পক্ষে তার দাঁড়ালে, এরকম ব্যাপারটা কি এরকম দাঁড়িয়েছে না? হিন্দু হলে বালা, সব ধর্ম ডুবে যায় এটা একটার কারণে, ইনসাফের ভিত্তিতে ধর্ম না করে যখন বলা আমরা হিন্দুরা বালা শ্রেষ্ঠ, মুসলমান আমাদের উল্টা ধর্ম, এটা খারাপ। আপনি ইনসাফ ভুলে গেছেন, যে ধর্মের ভিতরে ইনসাফ থাকে না ওটা ধর্ম থাকে না। ইনসাফ ভিত্তিতে না, আপনার হিন্দু কিনা এই জন্য আপনার শ্রেষ্ঠ। আপনার হিন্দু হিসেবে শ্রেষ্ঠ দেখালে পরে এইটা সুরসুরি তুলে এবার মোদি ভোটের বাক্সে এই হিন্দু ভোটগুলা নিবে। সেই জন্য সেইটা এবার বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, কাজে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। এটা আক্কেল গেছে, মানে কানে পানি যায় না, অনেক সময় পানি গেলে পরে কি করে, অসুস্থ অস্থির হয়ে যায়, এদের অবস্থা হচ্ছে তাই। সেই জন্য এবার দেখেন সৌমুখী লিখতেছে, বেশ বোঝা যাচ্ছে বিসিসিআই মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বাংলাদেশের সিদ্ধান্তে শুধু মুস্তাফিজ না, ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তে শুধু মুস্তাফিজ না, আপামর বাংলাদেশ অপমানিত ও অসম্মানিত বোধ করছে। এই লাইনটা মজা লাগছে। সুনির্দিষ্ট করে বললে গত 16 বছর অন্তত এই ধরনের কোন লাইন ইন্ডিয়ার কোন সাংবাদিক তার আর্টিকেলের মধ্যে লিখছে আমার জানা নেই। বাংলাদেশ আবার সম্মান কি বলাও লাগে না, হাসিনা আগেই বলে দিয়ে পাপনকে বলে দেয় অবজা, আপায় বলে দিচ্ছে, বর্ডার মারছে এই অবজা, তোরা এটা নিয়ে পত্রিকায় কিছু লিখবি না, আমাদের বিডিআরও কিছু বলবে না, এইভাবে সারছে জিনিসগুলা। কিন্তু এখন দেখা যাচ্ছে না, তাদের লিখতে হচ্ছে বাংলাদেশ অপমানিত হয়েছে। তা এখন উল্টা সৌম্য লিখতেছে, বড় জানতে ইচ্ছা করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন হতাশ হয়ে কপাল চাপাচ্ছেন কিনা। কি সাংঘাতিকতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানাজায় অংশ নিতে জয়শঙ্করকে ঢাকা পাঠানোর সিদ্ধান্তটা ছিল খুব তাৎপর্যপূর্ণ। কাউকে পাঠানো বাধ্যতামূলক ছিল না, খেয়াল রাখেন, ও নিজেই কিন্তু বলতেছে ইন্ডিয়া থেকে কাউকে পাঠাতে হবে, এটা বাধ্যতামূলক কিছু নাই ওর মধ্যে। কিন্তু তাকে পাঠানো হয়েছে, শুধু তাই না, জয়শঙ্করের হাত দিয়ে মোদি একটা চিঠি লিখে দিচ্ছেন, খালেদা জিয়ার সাথে তার কত মোলাকাতের স্মৃতি আছে সেগুলো উল্লেখ করে একটা চিঠি লিখে দিয়েছেন। এই তো আমরাই তো, অথচ এই ইন্ডিয়ার আমরা তো ছিল না। এটা ওই পুরো 2000 সালের মানে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত
বিএনপির খালেদা জিয়ার সরকার ছিল, সে সরকার মোটেও ইন্ডিয়া ফ্রেন্ডলি ছিল না। প্রতি মুহূর্তে বাংলাদেশের জঙ্গি হচ্ছে ছাড়া আর কোনো বাণী ইন্ডিয়ার দিক থেকে ছিল না। আর এরপরে 7 সালে যখন 111 আসলো, 111 কিসের কি ধর আর বিএনপিকে জেলে ঢুকা, এইভাবে তো 2 বছর গেছে, তারপরে জবরদস্তিতে হাসিনাকে ক্ষমতায় বসে দেওয়া হয়েছে। আর এরপরে তো বাংলাদেশ তো আমাদেরই, মানে ইন্ডিয়ারই, এটাই চলছে 16 বছর ধরে। তারা এখন বলতেছে যে না না না, খালেদা জিয়াকে তাদের খুব প্রিয় ছিল, খালেদা জিয়ার সাথে কত সম্পর্ক ছিল। বলতেছে জয়শঙ্কর 20 মিনিট কথা বলেছেন তারেকের সাথে, বিশাল অ্যাচিভমেন্ট। আগামী দিনে নতুন সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে পথ চলার ইঙ্গিত দিয়েছেন। তার মানে কি ইন্ডিয়া জেনে গেছে তারেক জিয়া ক্ষমতা আসতেছে? খবর নেই, লেখে এবার সময় কিন্তু লিখে আলিছে। আপনি গ্যারান্টি পেলেন কি করে যে তারেক জিয়াই জিততেছে, বিএনপি জিততেছে? তা কেমনে জানলেন? দেখেন, কায়দা কানুন করে বলতে গেছেন কথায় কিন্তু ধরা পড়ে গেছে। তার মানে কি ইউনূস সাহেব তারেক যেন ক্ষমতা আসে তার ব্যবস্থা করতেছেন? অ্যারেঞ্জড ইলেকশন, সাজানো নির্বাচনের আয়োজন চলছে, এইভাবে ধরা পড়ে গেলেন। হ্যাঁ, যাই হোক, পাকিস্তান নিয়ে সমালোচনার ঝাঁপি খুললেও এই অনুষ্ঠানটায় জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে একটাও খারাপ কথা বলে নাই। কোথায়? এটা নিয়ে আবার উনি মাদ্রাজে গেছিলেন একটা সভায়, জয়শঙ্কর, সেখানে গিয়ে এই মন্তব্যটা করেছেন। শশী তরাচা এরপরে ওরা ধর্মনিরপেক্ষতা শব্দটা বলার পরে মনে করে বিরাট আর ভালো কথা বলছে, তাই লিখতেছে। দেখেন কোন এক আশিস মন্দির আলাপ দিয়ে বলতেছেন ক্রিকেট এই উপমহাদেশে একমাত্র ধর্মনিরপেক্ষ ধর্ম। ও জানেই না যে ধর্মনিরপেক্ষ শব্দটা হলো মুসলমান কোপানো বক্তব্য, যেটাই মুসলমান কোপানো কথা লেখা আছে ওইটাই ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে হিন্দুরা যেটা বলে দিচ্ছে, হিন্দুত্ববাদ যেটা বলছে, বয়ান দিচ্ছে, ওটাই সঠিক, ওইটাই ধর্মনিরপেক্ষ। মোদির চেয়ে ধর্মনিরপেক্ষ, বিজেপির চেয়ে ধর্মনিরপেক্ষ কোন দল আছে? বুঝছে নিশ্চয়ই। এই হচ্ছে ধর্মনিরপেক্ষতার বয়ান। আর উনি সেই ধর্মনিরপেক্ষতা দিয়ে খেলা দেখতে চাইতেছেন, কথা বুঝছেন? সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তা বাহক জয়শঙ্কর কপাল চাপড়ানো ছাড়া উপায় নাই। গত 1.5 বছর ধরে বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে রাখছে। 2 দেশের কূটনীতিক বিবৃতিও চলেছে বিরামহীন। বিসিসিআই এর মানে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাদের একদিন কেন মনে হয় নাই যে আইপিএল এ বাংলাদেশিরা খেলতে এলে পরিস্থিতি ঘোরাতে হবে? সাবেক বিজেপি বিধায়ক সঙ্গীত সোম এবং শিবসেনার সঞ্জয় নিরুপমাদের মতন কারো কারো হুমকির পর কেন এই বোধোদয়? মানে সোজা বলতে চাচ্ছে যে এটা তো অ্যারেঞ্জ। আচ্ছা, আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি হলো খোদ অমিত শাহর ছেলে জয় শাহ, অমিত শাহ, তারপর সহায়কার ওই শাহ। ও নিজেও লিখতেছে যে বিসিসিআই মানে ইন্ডিয়ান ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটাকে বিসিসিআই বলে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র। এত বড় একটা সিদ্ধান্ত দিল্লির অগোচরে নেওয়া হয় নাই আসলে। এটাই হচ্ছে অমিত শাহ থেকে তার ছেলে থেকে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটাই সিদ্ধান্ত তারা এভাবে নিয়ে মুস্তাফিজকে বের করার সিদ্ধান্ত নিছে। এখন যেটা হয়েছে বলে মনে হচ্ছে আজকে সারাদিনটা প্রচন্ড উত্তেজনা, কি করে এটা মাপ চাওয়ানো যায় সে অবস্থা। আমি 2টো পত্রিকার রিপোর্ট দেখেছি, একটা হলো হিন্দুস্তান টাইমস আর একটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেস। এই 2টো পত্রিকায় কত অন্যায়ভাবে ভুলভাবে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, সেটার ভিতরের কাহিনী বের করে এনে এরা সবাই লিখতেছে। আজকে সারাদিনের বাংলাদেশের সব পত্রিকাগুলো সেগুলো আবার রেফারেন্স টেনে রিপোর্ট চাপা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ানরা ভুল করে ফেলেছে এমন একটা ইঙ্গিত দিচ্ছে ওরা, যেন ওরা
মাপটাপ চেয়ে নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করে নিতে চায়। খালি একটু শেষ বেলায় বলে রাখি, এটা জয়শঙ্কর আসছে, জয়শঙ্করের সাথে অজিত দোভালের একটা প্রতিযোগিতা আছে, কিন্তু জয়শঙ্কর মনে করছে এটা সফট লাইনে গেলে পরে বাংলাদেশকে আমরা কেচকিতে ফেলতে পারবো, বাংলাদেশকে আমরা ভালো সম্পর্ক করতে পারবো, কোনো মতে ধরে নিয়ে তারেক জিয়াকে ক্ষমতায় বসাই দিব, নয়া প্রধানমন্ত্রী হয়ে যাবে, আমরা আবার খুশিতে গান গাইতে থাকবো। ইন্ডিয়ার ভিতরে তর্ক হচ্ছে যে এইটা হচ্ছে অজিত দোভালের লাইনটা বেটার, এই ধারা আমরা গেলে এটা সফট ভাবে কথা বললে হবে না। সো সেইটাও এই ঘটনাবলীর মাঝে ভিতরে উকি দিচ্ছে। আর এ জায়গায় জয়শঙ্করের ধারাটা জিতে যাওয়ার চেষ্টা করছে, যে আমাদের এভাবে খেলার প্রসঙ্গ নিয়ে এবার মোস্তাফিজকে বের করাকে কেন্দ্র করে এটা বেশি হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি এটা বেশি হয়ে গেছে দেখাতে চেষ্টা করছে আসিফ নজরুল। সে মনে করে আমি ইউনূস সাহেবের ঝান্ডাধারী প্রথম লোক, সবচেয়ে ভালো লোক, সবচেয়ে করিতকর্মার লোক, এবং এইটা দিয়ে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাব, আমি জয়শঙ্করকে কুণ্ঠাসা করব। এটাও আন্ডারগ্রাউন্ডে এই আলাপটা চলতেছে, এই লড়াইটাও চলতেছে। সব মিলিয়ে আপনারা ক্রিকেট না এটা বুঝতেই পারতেছেন, এই জিনিসটা এখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। থ্যাংক ইউ।